এরা ভয় পাচ্ছে, এরা যদি 26,000 চাকরি চলে যায় তৃণমূলের নেতাদের পিঠের চামড়া তুলে দেবে পাবলিক। খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গের যাবতীয় ক্ষতির উৎস হচ্ছে ওই ভদ্রমহিলা। বৃদ্ধতান্ত্রিক একটা দল, পাকা চুল, 67, 68, 69 বছরের বৃদ্ধা। চাল আর কাঁকড় আলাদা না করা গেলে তো আপনাকে চাল কাঁকড় সহ গোটা বস্তাটা ফেলে দিতে হবে, তাতে করে কিছু লোকের ক্ষতি হবে। এটা অস্বীকার করে তো লাভ নেই। অনেক সময় আইনে কঠিনতম সিদ্ধান্ত নিতে হয়, কষ্ট করেও নিতে হয়। দেউচা পাচামি যদি সফল হয়, পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিমবাংলার ভূমিরূপ বদলে যাবে। উনি পদত্যাগ করুন। পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী কে? সিপিএম এর লোকেরা। আমি একটা কথা বলি, প্রথমত আমরা এগুলো নিয়ে আলোচনা কেন করছি? সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, এই নামগুলো না বা এই আলোচনাগুলো এখন বাংলায় খুব পচে গেছে। কারণ এই লোকগুলি তারা দুর্নীতি করেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক আলোচনা হয়েছে, পচে গন্ধ বেরোচ্ছে, জেল খেটে আসছে, কিন্তু যাদের কাজ তদন্ত করার, যাদের কাজ সাজা নিশ্চিত করানোর, তারা কিন্তু কিছুই করলেন না। অর্থাৎ সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা করলেন না এবং খুব ক্যালকুলেটিভ একটা পদক্ষেপ নিয়ে তারা ওকে ও তাকে বাঁচাবার চেষ্টা করে চলেছেন। ফলে আমার কাছে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নেওয়া হোক আর অন্য কারুর কণ্ঠস্বর নেওয়া হোক, সেটা খুব একটা বড় ব্যাপার নয়। আদতে এগুলো কিছুই হবে না। আমার একটা প্রশ্ন রাখবো যে এসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে একদম গত 22শে এপ্রিল থেকে যে চললো যে ঘটনা প্রবাহ একদম পর্যায়ক্রমে, সেখানে দেখা গেল 10ই এপ্রিল এই মামলার 22শে এপ্রিল যে রায় ছিল কলকাতা হাইকোর্টের, সেই রায়কে কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। একদম 10ই ফেব্রুয়ারি এই মামলার সর্বোচ্চ শুনানি সম্পন্ন হলো। তারপরে দেখা গেল এসএসসি কে একদম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে, এবং তারপরে রাজ্যও সেই পথ অনুসরণ করলো। এরা ভয় পাচ্ছে, এরা যদি 26,000 চাকরি চলে যায় তৃণমূলের নেতাদের পিঠের চামড়া তুলে দেবে পাবলিক। প্রস্তুত হয়ে যাক। এই যে তৃণমূলের সব নেতারা আছে না বিভিন্ন জেলায়, যাদের রেকমেন্ডেশনে চাকরি করে দেবো, টাকা নিয়ে চাকরি করে দেবো, এখানে চাকরি করে দেবো, ওখানে চাকরি করে দেবো, কিছু কিছু জেলায় তো এখনো পর্যন্ত শিক্ষা ভবনে দুর্নীতির আখড়া বানিয়ে রেখে দিয়েছে। তো আমরাও জানি, খবর রাখছি, একটু সাবধানে থাকার দরকার। যদি চাকরি চলে যায় তাহলে চামড়া তুলে নেবে পাবলিক। যারা মনে করছেন তৃণমূলের চামড়া উঠবে না, তারা খুব ভুল ভাবছেন। কারণ মানুষও জানেন যে রাজ্যটা বা দেশটার 10টা উকিল চালায় না, এটা আমাদের পশ্চিমবঙ্গটা একজন মহিলা চালান, ভদ্রমহিলা। সুতরাং খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গের যাবতীয় ক্ষতির উৎস হচ্ছেন ওই ভদ্রমহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তার কাছে তো সব খবর থাকে না। কিছু থাকে না, ছেড়ে দিন, বাড়ি চলে যান, বেড়াতে যান, ছুটি কাটান। 70-এর কাছাকাছি বয়স হয়ে গেল, সে নিড রিটায়ারমেন্ট। বৃদ্ধতান্ত্রিক একটা দল, পাকা চুল, 67, 68, 69 বছরের বৃদ্ধা, তিনি এখন রাজনৈতিক দল চালাবেন, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। দেহত্যাগ না করলে পদত্যাগ না করা তৃণমূল, ক্ষমতা আঁকড়ে বসে থাকা মমতা ব্যানার্জি, লোভী, সেদিন নিয়ে কি আলোচনা করবেন? শুভজিৎ, এই যে 26,000 চাকরি, এই চাকরি যদি সত্যিই বাতিল হয় তাহলে স্কুলগুলোর কি অবস্থা হবে? স্টুডেন্টদের পশ্চিমবঙ্গের স্কুলগুলোর কি অবস্থা আছে? পশ্চিমবঙ্গের স্কুলগুলোর কি অবস্থায় চলে? রাজ্যের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, হায়ার এডুকেশন তো ভোগে চলে গেছে অনেকদিন আগে। কি অবস্থায় আছে স্কুলগুলোর? কি অবস্থা হবে প্রশ্ন করছেন কেন? স্কুলগুলোর কি অবস্থা হয়ে আছে এখন? আপনি দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করছেন, আপনার আইনি পর্যবেক্ষণ কি বলছে এই মামলার রায়দান কিভাবে হতে পারে? আমি ভবিষ্যৎ বাণী করতে পছন্দ করি না, করবো না। বিচার হয়েছে, আমি চাইবো, বা আমার মতন যে কোনো মানুষই চাইবেন যে সেগ্রিগেশন যাতে হয়, কিন্তু সেগ্রিগেশন করার ক্ষেত্রে বাস্তবিক প্রতিবন্ধকতা যা আমরা দেখতে পাচ্ছি বা সুপ্রিম কোর্টও যা বলেছেন, তাতে আমিও বেশ সিঁদুরে মেঘ দেখছি গোটা বিষয়টিতে। কোনোভাবে কি পৃথকীকরণ করা সম্ভব হবে? সেটা সুপ্রিম কোর্ট বিচার করছেন, তারা নিশ্চিতভাবে এভিডেন্স দেখেছেন। সুপ্রিম কোর্টও তো মাথায় রাখবেন এটা পৃথকীকরণ করা যায় কিনা। সেটাই তো, দ্যাট শুড বি দি এন্ডেভার অফ দি হাইয়েস্ট কোর্ট অফ ল, তারা সেটাই নিচ্ছেন।
প্রশ্ন আসছে যে এই যে পুরো প্যানেল বাতিল, এতে তো কোথাও গিয়ে যোগ্যদের প্রতি অবিচার করা হচ্ছে। তার জন্যই তো সেগ্রিগেশনের কথা আমি বলছিলাম। কিন্তু যদি দেখা যায় যে সেগ্রিগেশনটাই করা যাচ্ছে না, অসম্ভব হয়ে পড়ছে, তাহলে কি করা যাবে? তাহলে চাল আর কাঁকড় আলাদা না করা গেলে তো আপনাকে চাল কাঁকড় সহ গোটা বস্তাটা ফেলে দিতে হবে। তাতে করে কিছু লোকের ক্ষতি হবে, এটা অস্বীকার করে তো লাভ নেই। অনেক সময় আইনে কঠিনতম সিদ্ধান্ত নিতে হয়, কষ্ট করেও নিতে হয়। সুব্রতদা, একদম দেখা গেল এসএসসির পরে একদম প্রাথমিক নিয়োগ দুর্নীতির একদম পরতে পরতে তথ্য সামনে আসতে চলেছে। যত নিয়োগ দুর্নীতিকে এই 2014 আর 16 সালের প্যানেলগুলোতে। আরে দুর্নীতি তো তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে, যবে থেকে সরকারে এসছে তবে থেকে টপ টু বটম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। নান্দাবাজ, সুবিধেভোগী, দুর্নীতিগ্রস্ত, চোর, গুন্ডা, মস্তান, ধর্ষক সব গিয়ে তৃণমূলের ছাতার তলায় জড়ো হয়েছে। ফলে এটা নতুন কিছু নয়, 14-16 বলে বিষয় নয়। আজকেও যদি পশ্চিমবাংলায় কোনো রিক্রুটমেন্ট হয় সেখানেও এই ঘটনা ঘটবে। কারণ এইগুলি সরাবার জন্য, এগুলোকে ওভারকাম করবার জন্য যা দরকার তারা এটা করেননি। বারবার এই সরকারকে বলা হয়েছিল যেগুলো শোনবার জন্য, তারা সেটা করেননি। এই সরকার ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন না, এই সরকার ক্ষমতাকে কুক্ষিগত করায় বিশ্বাস করেন, এবং তার জন্যই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। কোথাও গিয়ে যোগ্যদের তালিকা কেন দিতে পারলো না সেটা স্কুল সার্ভিস কমিশন বলতে পারবেন, পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী বলতে পারবেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে পারবেন, তারা বলতে পারবেন। নাম উঠে তাদেরকে যখন আমরা সংযোগ করি, তাদের মধ্যে একজন বললেন যে সেই সময় মানবিকতার খাতিরে নাম রেকমেন্ড করছেন, কোন রকমের আর্থিক। উনি জানেন যে নাম রেকমেন্ড করা যায় না একটি প্রসেসের মধ্যে। কাকে চাকরি দেব, কাকে চাকরি দেবো না, ইটস এ ট্রান্সপ্যারেন্ট পাবলিক রিক্রুটমেন্ট প্রসেস। সেই প্রসেসে রেকমেন্ড করা যায়, আমার পছন্দের প্রার্থী দেখে নিন, তারপর সেই লোকটির যদি চাকরি হয় তাহলে ধরে দেওয়া হবে না এটা দুর্নীতি। দুর্নীতি সবসময় কি মানি ট্রেল খুঁজতে হয়? মস্তিষ্কেও দুর্নীতি থাকে। যেমন বহু দুর্নীতিগ্রস্ত আছে, তাদের ছবি বই সব বিক্রি হয়, প্রচুর দুর্নীতিগ্রস্ত, কালো টাকা খাটে। এই যে বই মেলা হলো দেখলে, আমি তো বলেছিলাম 121টা না 22টা, এখন কটা হয়েছে, 130টা হয়েছে বোধ হয়, এক দুর্নীতিগ্রস্ত মহিলার বই একটা দেশ পাবলিশার্স থেকে ছাপে। এমনি এমনি ছাপে নাকি? মামার বাড়ি নাকি এমনি বিনা পয়সায় চেপে দিচ্ছি? তাই সুতরাং এসব কালো টাকা সাদা করার একটা ছক, এইসব ছকেই চলে সবকিছু। আরেকটা জিনিস বলবো, যে একটা অভিযোগ বারংবার এসেছে যে বামফ্রন্ট আমলে চিরকুটে চাকরি হতো, তাহলে এই যে রেকমেন্ডেশন, এর মধ্যেও কি বামফ্রন্ট আমল 34 বছর, তারপরে আরো 13 বছর, মানে এখন হয়ে গেছে 34 যোগ 13, মানে 47 বছর আগে কি হয়েছে সেই নিয়ে এখনো ভেবে চলবো? সিপিএম জিরো, বামফ্রন্ট আমলকে বলে কোনো লাভ আছে? এখন 13 বছরে তো কিছু করতে পারলে না বাবা, তুমি লাটে তুলে দিলে যা ছিল বামফ্রন্টের আমলে, ধ্বংস করলে পশ্চিমবঙ্গকে, একটা গোটা জেনারেশন ধ্বংস হয়ে গেল তোমার স্তাবকদের জন্য, পা চাটাদের জন্য, মিউ মিউ করে মাথা নিচু করা মেরুদণ্ডহীন প্রাণীদের জন্য। গোটা বাঙালি সমাজ আজকে একটা সারা পৃথিবীর সামনে হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে। সবচেয়ে আমি যে প্রশ্নটা রাখছিলাম, যে একদম দেউচা পাচামিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই দেউচা পাচামি প্রজেক্ট যদি সত্যি সফল হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎ আদিবাসীর রক্ত খেকো তৃণমূল কংগ্রেস। দেউচা পাচামি যদি সফল হয় পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিমবাংলার ভূমিরূপ বদলে যাবে। কারণ দেউচা পাচামিতে যে ফিল্ড অফ কোল যেটা রয়েছে সেটা যদি ডিস্টার্বড হয়, তার জন্য যে ভূমিরূপের পরিবর্তন ফিউচার হবে, সেটার বিষয় কি এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বা এক্সামিন করেছেন? করেননি। আমি বলছি যে দেউচা পাচামিতে কয়লা তোলা হলে, উত্তোলন হলে সেটা এফেক্ট করবে বাঁকুড়া, পুরুলিয়ার একটি বড় অংশকে। ওখানে প্রজেক্টটা কত ভায়াবল সেটা ভায়াবিলিটি টেস্ট করেছেন? কতদিন লাগবে ওখানে কয়লা পর্যন্ত পৌঁছতে? কত বছর লাগবে কয়লার প্রথম লেয়ারটা কাটতে? আসলে কয়লা না, ওপরে গ্রানাইট চাই, পাথর চাই, আর পৌঁছতে সময় লাগবে 10 বছর লাগবে মিনিমাম দেউচা পাচামির প্রথম কয়লা ওখান থেকে উত্তোলন করতে। দাও, মমতা বলেছে সার্কাস পার্টি নাচো,
তৃণমূল কংগ্রেসের লোকেরা ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়ো, মমতা শিল্প আনবে, বাজাও তালিয়া। আর শেষ তিনটি প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলছেন যে সিএসসির যে অতিরিক্ত শুল্ক, সে প্রসঙ্গে তিনি বলছেন আমার সঙ্গে তো কোনো যোগাযোগ নেই, ওরা একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি, ওরা নিজেদের মতো দাম ঠিক করে। হ্যাঁ, উনি পদত্যাগ করুন। পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী কে? সিপিএম এর লোকেরা। একটা বৃদ্ধকে শিল্পমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী করে রেখে দিয়েছিলেন, মাঝে মধ্যে ভাই গিয়ে থাপ্পড় মারতো। এই তো চলে। একটা জিনিস লক্ষ্য করলাম সৌমেশদা, যে রীতিমতো হাসপাতালে চিকিৎসা করাতে এসে কন্যা শরীর অসুস্থ হয়ে যাওয়া, সে ভমিট করে ফেললে তার বাবাকে দিয়েই সেই ভমিটিং পরিষ্কার করতে বলা হলো। এবং রাজ্যে কিছু নেই বললাম তো, আপনি মরে গেলেও বলবে যে তুমি করো, গিয়ে শ্মশানে গিয়ে পারলে মৃতদেহকে বলবে যে তুমি গিয়ে আগুনটা লাগিয়ে দাও। এই সরকারের এই অবস্থা হয়েছে, আরো খারাপ হবে। পশ্চিমবঙ্গে কোনো ফিউচার নেই। একটা ফ্রাস্ট্রেটেড গভর্নমেন্ট থাকলে যা অবস্থা হয় সেই অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের। বাংলা ধ্বংসকারী সরকার, এরা গণশত্রুরা মিলে সরকারটা চালাচ্ছে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, প্যানেল বাতিলের থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পরবর্তী শিক্ষক নিয়োগের দায়িত্ব কে পালন করবে যারা এই ঐতিহাসিক দুর্নীতি? আরে স্কুল থাকলে তো শিক্ষক নেই, স্কুলগুলো বাঁচা, স্কুল তো উঠে যাচ্ছে। আগে ব্রাত্যবাবুকে বলো স্কুলগুলোকে বাঁচানোর জন্য কি করবেন। উনি তো এখন কেন্দ্রীয় সরকারের ছক অনুযায়ী সব স্কুল তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আরে স্কুল না থাকলে তবেই না পার্থ চ্যাটার্জির স্ত্রীর নামে স্কুল চলবে, তবেই না তৃণমূল নেতাদের পরিবারের লোকেদের নামে স্কুলগুলো চলবে, তবে না কিডজি, তারপরে কি সব আছে না, উষা মার্টিন, এরা মাথা তুলে দাঁড়াবে। আমি নাম করলাম দু একটা, আর অজস্র আছে চারিদিকে। তবে তো চেন সিস্টেমের ব্যবসা হবে, একদম প্রাইমারি থেকে একদম হায়ার এডুকেশন পর্যন্ত সবটা ব্যবসা, প্রতি পরতে ব্যবসা।